নমস্কার বন্ধুরা, স্বপ্নজালে গপ্পের আমার লেখা আজকের গল্প ভূত চতুর্দশীর রাত। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মী পুজো চলে যেতেই মল্লিকবাবুর ছেলে দুটোর ভীষণ মন খারাপ ছিল, কিন্তু কাল রাতে অফিস ফেরত বাবাকে বাজি নিয়ে বাড়ি ঢুকতে দেখে তারা আনন্দে লাফাতে থাকে। সেই রাতেই কটা কালীপটকা ফাটানোর বায়না ধরেছিল মল্লিকবাবুর ছোট ছেলেটা। মল্লিকবাবু তাদের বুঝিয়ে বলেছিল, এখন যদি বাজি ফাটিয়ে নাও তাহলে কালী পুজোর দিন কি ফাটাবে? আজ ভূত চতুর্দশী। ছেলে দুটোর মন সেই দিন থেকে বাজির দিকেই পড়ে রয়েছে, কিন্তু মল্লিকবাবু অফিস যাওয়ার আগে বলে গেছেন আজ 14 শাক খেয়ে সন্ধেবেলা 14 প্রদীপ জ্বালিয়ে তবেই তারা বাজি ফাটাতে পারবে, তাও অল্প কটা। তাই তাদের ছোট্ট মন শুধুই সন্ধ্যের অপেক্ষা করছে। ছোট ছেলেটা এখনো ঘড়ি দেখতে শেখেনি, বাড়ির সকলকে বিরক্ত করে বেড়াচ্ছে আর জিজ্ঞাসা করছে কখন সন্ধে হবে। মল্লিকবাবুর স্ত্রী তাকে শান্ত করার জন্য ছাদে বাজিগুলোকে রোদে দিয়ে ছেলেটাকে পাহারায় রেখে একটু হাঁপ ছেড়ে বেঁচেছেন, আর বড় ছেলেকে কড়া গলায় বলেছেন বাবা অফিস থেকে ফেরা না পর্যন্ত বাজি তারা ফাটাতে পারবে না। তাই বড় ছেলেটা মনের মধ্যে অস্থিরতা চেপে রেখেও মাঝে মাঝে ভাইয়ের সাথে বাজি পাহারা দিচ্ছে, আর দুজনে মিলে তখনই ঠিক করে রাখছে কোন কোন বাজি তারা আজ ফাটাবে। বাঙালি যেমন অপেক্ষা করছে কালী পুজোর জন্য, ঠিক তেমনই ভূতপাড়াতেও সাজো সাজো রব পড়ে গেছে ভূত চতুর্দশীর জন্য। শাকচুন্নিরা নিজেদের যত্ন করে সাজিয়ে তুলছে, তাদের খ্যাংরা আঙুলের সুচালো নখগুলোকে পাথরে ঘষে আরও ধারালো করছে। কেউ বা পানের দোকান থেকে চুরি করে আনা খয়ের জলে গুলে তাকে ঠোঁটে লাগিয়ে রাঙিয়ে তুলছে। ওদিকে চ্যাংড়া ভূতের দল মরার হাড়কে ডাম্বেল হিসাবে ব্যবহার করে শরীরচর্চা শুরু করেছে। ওই ভূত চতুর্দশীর রাতে ভূতপাড়ায় যে যাকে পছন্দ করবে সে তার সাথে ঘুরতে পারবে। তাই এই একটা রাতকে কিছুতেই বৃথা যেতে দিতে চায় না কেউই। এই রকমই এক রাতে গেছোভূত একটা মরা গাছের গুঁড়ি নিয়ে মুগুর ভাজছে, আর পাশের গাছে ওলা ওঠা শাকচুনি আর চোখে গেছোকে দেখছে আর খয়ের দিয়ে নিজের ঠোঁট রাঙাচ্ছে। বেশ খানিকক্ষণ ধরে গেছোভূত শাকচুন্নির কাণ্ড কারখানা দেখছিল। হঠাৎ চোখাচোখি হতেই শাকচুন্নি ফিক করে হেসে ফেলল। এই দেখে গেছোভূত রাগত স্বরে বলল, এই হাসছিস কেন রে? শাকচুন্নি বলল, না তেমন কিছু না। গেছো আবার বলল, না কিছু তো হয়েছে। শাকচুন্নি এবার একটু মুখ বেঁকিয়ে বলল, সারা বছর কিছু না করে এই এক রাতে কি মাসেল হবে? গেছোভূতের গায়ে যেন ছ্যাঁকা লাগলো। সে খেঁচিয়ে বলল, কেন হবে না? ঠিক হবে। শাকচুনি আবার হেসে বলল, মাসেল দেখতে হবে মামদর। সারা বছর জিমে গিয়ে বডি কি বানিয়েছে, এ গাছ থেকে ও গাছে লাফিয়ে বেড়াচ্ছে সারা রাত, আর দিনের বেলা কেমন সুরত করে বাবলা গাছে উঠে পড়ছে। কি ফিট রেখেছে নিজেকে, আর তুমি একবার গাছ থেকে নামলে আর উঠতেই পারো না। এই কথা শুনে গেছোভূতের আত্মসম্মানে খুব আঘাত লাগলো। খিঁচিয়ে মেঁচিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমিও দেখবো মামদ তোর দিকে তাকাই কিনা। এই বলে রাগে গজগজ করতে করতে গাছ থেকে এক লাফ দিল, আর সঙ্গে সঙ্গে হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেছোর মুখ দিয়ে বেরিয়ে এলো, ও বাবা গো, গেছি গো। গাছের ওপর থেকে শাকচুন্নি খিক খিক করে হেসে উঠল, আর লম্বা লম্বা পা ফেলে এক গাছ থেকে আরেক গাছে চলে গেল। ভূত চতুর্দশীর রাতে ভূতপাড়ায় সবাই সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। খোকা ভূতের এই প্রথম বছর, সে জানে না কোথায় কখন যেতে হয়। ঘুরতে ঘুরতে খোকা ভূত ভূতপাড়া ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছে। মল্লিকদের বাড়ির ছাদে মল্লিকবাবুর স্ত্রী তার 2 ছেলেকে নিয়ে প্রদীপ জ্বালিয়ে চলে যেতেই খোকা ভূত একটু আয়েশ করে ছাদের পাঁচিলে বসলো।
কিন্তু প্রদীপের আলো গায়ে যেন ছ্যাঁকা লাগছে, তাই সে পাঁচিল ছেড়ে চিল ছাদের পা ঝুলিয়ে বসে থাকলো। চারিদিক দেখতে দেখতে তার চোখ যেন জুড়িয়ে গেল। প্রায় সব বাড়িতেই প্রদীপ জ্বলে উঠেছে, চারিদিক যেন মায়ায় ঢেকে গেছে। খোকাভূতের মনটা কেমন করে উঠল। সে যখন বেঁচে ছিল তখন তার মায়ের সাথে বাড়িতে প্রদীপ দিত। মার জন্য মনটা কেমন ছটফট করে উঠল। কে জানে তাকে ছাড়া তার মা কেমন আছে। এইভাবে মন খারাপ করে সে অনেকক্ষণ বসেছিল। হঠাৎ কার যেন গলার আওয়াজে সে ছাদের অন্যদিকে তাকাতেই দেখতে পেল একটা বাচ্চা ছেলে তার দিকে তাকিয়ে রয়েছে। এই দেখেই খোকাভূত সাদা ধপধপে দাঁত বার করে হাসতে থাকলো। মল্লিকবাবুর ছোট ছেলেটা সেই হাসি দেখে ভীষণ রকম ভয় পেয়ে চিৎকার করে মল্লিকবাবুকে জড়িয়ে ধরল। চিৎকার শুনে খোকাভূত সম্বিত ফিরে পেল। এখন সে তো আর মানুষ নয়, তাকে দেখে ছোটদের ভয় পাওয়াটাই স্বাভাবিক। মস্ত বড় ভুল হয়ে গেছে বুঝতে পেরে পেছনের পাঁচিল ধরে ঝুলে পড়ল। এদিকে মল্লিকবাবুর ছেলেটা চিৎকার করেই যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করতেই সে বলল চিল ছাদে ভূত বসেছিল, তাকে দেখে আবার হাসছিল। এই শুনে মল্লিকবাবু অট্টহাসি শুরু করে দিল। খানিকক্ষণ হেসে নিয়ে বললেন, দূর বোকা, ভূত বলে কিছু হয় নাকি? ছেলেও ছাড়ার পাত্র নয়, সেও বলে চলল যে সে ভূত দেখেছে। মল্লিকবাবু ছেলেকে শান্ত করার জন্য বললেন, ঠিক আছে, আমার সাথে বল। এই বলে নিজের ডান হাতের বুড়ো আঙুলটা উঁচিয়ে ধরলেন আর বলতে শুরু করলেন, ভূত আমার পুত, পেতি আমার ঝি, 14 প্রদীপ জ্বালিয়েছি, করবি আমার কি? এই বলে খিক খিক করে হেসে উঠলেন। ছেলেও বাবার সাথে হাসতে থাকলো। ছেলের হাসি দেখে তিনি একবার বললেন, দুবার বললেন, 3 বার বললেন। এইবার খোকাভূতের মাথাটা গরম হয়ে গেল। ছেলেটার ওপর তো রাগ হলোই, তার সাথে সাথে মল্লিকবাবুর ওপরেও ভীষণ চটে গেল। তারপর একেবারে উড়ে গেল ভূতপাড়া। শ্যাওড়া গাছের তলা দিয়ে যাওয়ার সময় খোকাভূত দেখল গেছো দাদু ওপরের দিকে তাকিয়ে বলছে, কই গো, তোমার সাজগোজ হলো? আর কখন বেরোবো? খোকাভূত ঢিপ করে একটা পেন নাম করে বলল, ভূত চতুর্দশীর পেন নাম নাও গো দাদু। গেছো ভূত সস্নেহে চিবুক স্পর্শ করে হাতটা মুখে ঠেকিয়ে চুমুখে বললেন, থাক বাবা থাক, এপারের জীবন তোমার সার্থক হোক। এখন আর কারোর ঘাড় মটকাতে পারি না। তোর দিদিমা দুজনের ঘাড় মটকে ভর্তা বানিয়েছে, তাই দুটো খেয়ে যাস কেমন? এই বলে খোকাভূতের মুখের দিকে তাকাতেই আঁতকে উঠলেন। বললেন, ও কি রে, তোর চোখ দুটো এমন ভাঁটির মতন জ্বলছে কেন রে? কি হয়েছে, কেউ কিছু বলেছে? খোকাভূত মনে সাহস পেল। একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা এক এক করে বলল। খোকাভূতের কথা শুনে গেছো দাদুর কপালে চিন্তার গর্ত পড়ল। তাকে চিন্তিত দেখে খোকাভূত বলল, আচ্ছা দাদু, এই বলে কি আমাকে ওরা অপমান করলো? গেছোভূত তখন মাথা দুদিকে নাড়িয়ে বলল, না না, শুধু তোকে নয়, সারা ভূত সমাজকে ওরা অপমান করেছে। এর একটা উচিত শাস্তি ওকে দিতেই হবে। খোকাভূত উচিত শাস্তি দেওয়ার জন্য তক্ষুনি তৎপর হয়ে উঠল। বলল, চলো, এখনই চলো, তাকে শাস্তি দিয়ে আসি। কিন্তু গেছোভূত গম্ভীর হয়ে বলল, না, এখন নয়, কাল অমাবস্যা, কালই উপযুক্ত সময়। আজ বরং তোর হেঁপো দাদুকে কথাটা জানিয়ে রাখি, তার অনুমতি ছাড়া তো কিছু করা যাবে না। খোকাভূত অবাক হয়ে বলল, হেঁপো দাদুর অনুমতি নিতে হবে কেন? গেছোভূত বলল, ও বাবা, তাও জানিস না? হেঁপো দাদু হচ্ছে ভূত সমাজের মাথা। তার অনুমতি ছাড়া কিছু করলে আমাদের এই সমাজ ছাড়তে হবে। দুজনে মিলে চলল হেঁপো ভূতের কাছে। রাস্তায় দেখা হলো মামদোর সাথে। তার কি সাজ! মাথায় একটা ফেটটি বেঁধেছে, গলায় কতগুলো হাড়ের মালা পড়েছে, কোমরে কি যেন একটা পড়েছে, খুব চকচক করছে। হাত দুটোকে এমনভাবে ছড়িয়ে হাঁটছে মনে হচ্ছে বগলে ফোড়া হয়েছে। মামদোর সাজগোজ কারোরই চোখ এড়ালো না। এ গাছ থেকে শাকচুন্নি, ও গাছ থেকে পেতনি, সবাই উঁকি ঝুঁকি দিচ্ছে। কেউ কেউ আবার মামদোর দৃষ্টি আকর্ষণ করার জন্য তার সামনে দিয়ে বিনা কারণে ঘোরাঘুরি করছে। এই দেখে গেছোভূতের গা জ্বলে গেল। মুখ ঘুরিয়ে একটু যেন বেশি জোরে হাঁটতে শুরু করলো। এর ফলে হাড়ে হাড়ে ঘষাঘষিতে বিকট শব্দ হতে লাগলো।
এই দেখে খোকাভূত বলল, দাদু তুমি একটু আস্তে হাঁটো, সব তো খুলে যাবে মনে হচ্ছে। নাতির কথা শুনে গেছো একটু বিরক্তই হলো, খেকিয়ে বলল, তুই থাম, খুলবে কেন? অতই সহজ, আর যদি খুলেই যায় জোড়া দেওয়ার বিদ্যা আমার জানা আছে। একবার মেছো এই এত বড় মাছ ধরেছিল, মাছের টানে কনুই থেকে হাত খুলে গেছিল। নিজে অনেকক্ষণ চেষ্টা করে যখন লাগাতে পারেনি তখন আমার কাছে এসেছিল, আমি চোখের পলক পড়ার আগেই লাগিয়ে দিয়েছি। বলে কিনা খুলে যাবে। কথা বলতে বলতে তারা হেঁপো ভূতের সভায় এসে দেখে অনেকে এসেছে হেঁপো ভূতের কাছে বিচারের আশায়। গেছো সময় নষ্ট না করে তার সমস্যার কথা হেঁপোকে বলে। গেছোর সব কথা শুনে সবাই যখন খুব চিন্তিত, তখন মল্লিক বাড়ির কর্তাকে কিভাবে শায়েস্তা করা যাবে এই দায়িত্ব গেছোই কাঁধে নিল। গেছোর কথায় হেঁপোভূত বলল, বলছি তুমি পারবে তো? তোমার কাঠামোর যা অবস্থা, আমার মনে হয় এই দায়িত্বটা মামদোকে দেওয়াই ভালো। হেঁপোভূত আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মামদোর কথা শুনে গেছোভূত রীতিমতন ক্ষেপে উঠল। খেঁচিয়ে মেচিয়ে বলল, মামদোর কথা তুলবেন না, আমরা মানুষকে মারতে যাচ্ছি না যে গায়ের জোর লাগবে। মানুষকে ভয় দেখাতে বুদ্ধির দরকার হয়, যা মামদোর নেই। ওয়েট লিফটিং করতে করতে শরীরের মতন ঘিলুটাও শক্ত হয়ে গেছে। এই কথা শুনে সবাই বলল, তা ঠিক, তা ঠিক। কালী পুজোর রাতে তাদের মিশন শুরু হবে এই জানিয়ে তারা যখন ফিরছে তখন দেখে মামদো এক পেতনির সাথে বাবলা গাছের তলায় দাঁড়িয়ে গপ্প করছে, আর পাশের বাঁশ গাছে বসে ওলা ওঠা শাকচুন্নি ঠ্যাং ঝুলিয়ে মামদোর দিকে তাকিয়ে আছে। এই দেখে গেছোভূত একটু জোরেই বলল, কি রে ও ওলা ওঠা, কি রে কেউ পাত্তা দিল না বুঝি? এই শুনে শাকচুন্নি খেপে গিয়ে খ্যাঁক খ্যাঁক করে বলল, দূর হা বুড়ো বেটা। শাকচুন্নির কথায় গেছোভূতের রাগ তো হলোই না, বরং ভীষণ মজা লাগলো। খোকাকে বলল, চল রে খোকা, তোর দিদিমা ভর্তা বানিয়ে বসে আছে, খাই গিয়ে। পরের দিন আমাবস্যা পড়তেই গেছোভূত আর খোকাভূত বেরিয়ে পড়ল মল্লিক বাড়ির উদ্দেশ্যে। পথে অনেক ডাকিনী যোগিনীর সাথে দেখা হলো। তাদের সাথে কুশল বিনিময় করে মল্লিক বাড়ির পিছনের ঝোপে এসে লুকিয়ে পড়ল। লোকালয় দেখে গেছোভূত তো অবাক, ফিস ফিস করে খোকাভূতকে বলল, সব বাড়িতেই লম্বা লম্বা দড়ির মতন কি সব ঝুলিয়েছে রে? খোকাভূত বলল, ও মা, তুমি তাও জানো না? ওগুলোকে টুনি লাইট বলে, কারেন্টে জ্বলে। তোমাদের সময় এসব ছিল না দাদু? গেছো মুখ বেঁকিয়ে বলল, না, আমাদের সময় প্রদীপ জ্বলতো। প্রদীপ নেবার সাথে সাথে চারিদিকে জমাট অন্ধকারে ঢেকে যেত, আর বাড়ির বড়রা বলতো, এইবার ভূত পেতনি ডাকিনি বেরাবে। আর ছোটরা বাড়ির ভেতর ঢুকে দাদু ঠাকুমার কাছে চুপটি করে বসে গপ্প শুনতো। সে কত রকমের গপ্প শুনতে শুনতে আমাদের চোখের পাতা এক হয়ে আসতো। দাদুর স্মৃতিচারণের মাঝখানে খুব কাছেই দড়াম করে একটা শব্দ হলো, আর সাথে সাথে সারা আকাশ জুড়ে আলোর ঝলকানিতে ভরে গেল। গেছোভূত ভয় পেয়ে খোকাভূতকে খিমচে ধরে বলল, ও খোকা, খোকা রে, ওটা কি? খোকাভূত বিজ্ঞের মতন বলল, সেল ফাটলো। গেছোভূত বলল, কি কি সব বলছিস? সেল তো মানুষের শরীরে থাকে, তা মানুষ ফাটলে এমন আওয়াজ হয় নাকি? খোকাভূত এবার রেগে গিয়ে বলল, তোর বাবা, মানুষ ফাটবে কেন? সেল এক রকমের বাজি, তুমি কিচ্ছু জানো না দাদু। খোকাভূত এবার অবাক হয়ে বলল, দাদু তুমি ইংরেজি জানো? গেছোভূত লজ্জা লজ্জা মুখ করে বলল, ওই একটু একটু। তারপর সচেতন হয়ে বলল, চল রে খোকা, আমরা ওই পেয়ারা গাছে উঠে পড়ি, ওই জায়গাটা বেশ অন্ধকার আছে। পুকুর পাড়ে পেয়ারা গাছের ওপর বসে বসে দাদু নাতিতে মানুষদের কাণ্ড কারখানা দেখতে দেখতে একসময় বিরক্ত হয়ে গেল। গেছোভূত খিচিয়ে উঠে বলল, কি যে ছাই পাশ সব জানিয়েছে, নেভেও না ছাই, এত
এত আলোতে কি ঠিকঠাক ল্যান্ড করা যায়? কতক্ষণ এভাবে বসে থাকবো? খুব ঘুম পাচ্ছে জানিস। খোকাবুত খ্যাঁক খ্যাঁক করে উঠে বলল, ছি ছি দাদু, রাতের বেলা তুমি ঘুমাবে? মান সম্মান না রাখলে না। গেছো এবার রেগে গেল। খোকাবুতকে ধমক দিয়ে বলল, আহারে, বেড়ে বুঝেছে। বললাম বসে থাকতে থাকতে ঘুম পায়, আর উনি কি কথার কি মানে বার করলেন? খোকাভূত কি যেন বলতে যাচ্ছিল, এমন সময় চারিদিক ঝুপ করে অন্ধকারে ঢেকে গেল। গেছোভূত অবাক হয়ে খোকাকে জিজ্ঞাসা করলো, কি হলো রে খোকা? খোকাভূত বলল, কারেন্ট গেছে, তাই আলোগুলো নিভে গেল। গেছোভূত খোকাভূতের পিঠে চাপড় মেরে বলল, নে নে চল, এটাই মক্ষম সুযোগ। অন্ধকারের সাথে মিশে গিয়ে চিলেকোঠার ঘরে ঢুকে পড়ি, চল। তারা যখন চিলেকোঠার ঘরে চুপটি করে দাঁড়িয়ে আছে, এমন সময় মল্লিকবাবু একটা মোমবাতি নিয়ে ওপরে উঠছিলেন। গেছো এত জোরে ফু দিল যে মোমবাতি নিভে গেল। আর কিছু বোঝার আগেই মল্লিকবাবু উহ বলে চিৎকার করে উঠলেন। তার চিৎকারে বাড়ির লোকজন ওপরে উঠে এলো। তাকে ধরাধরি করে নিচে নিয়ে যেতেই গেছোভূত বলল, কি রে, কি করলি? খোকাভূত অঙ্গভঙ্গি করে বলল, দিয়েছি, কানটা মলে দিয়েছি। গেছো বলল, সাবাস বেটা, তোর হবে। খোকা বলল, ও আমাকে বুড়ো আঙুল দেখিয়েছে আর জিভ দেখিয়েছে, ওর জিভ টেনে যদি না ছিঁড়ি। এবার গেছোভূত বলল, আমরা কারোর ক্ষতি করব না, আমরা অহিংসার পথে হেঁটে নিজেদের সম্মান পুনরুদ্ধার করব। সেই রাতটা মল্লিকবাবু শুধু খিমচানো আর কানমোলা খেয়েই কেটেছে। বাকিটা রাত পরের দিন থেকে কিভাবে অ্যাটাক হবে সেই প্ল্যানই তারা করেছিল। গেছোভূত ও খোকাভূত তাদের সম্মান পুনরুদ্ধারের জন্য মল্লিকবাবুকে কিভাবে জব্দ করলো তা জানতে চোখ রাখুন ভূত চতুর্দশীর রাত পর্ব 2। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।